এবার জনদুর্ভোগের খবর জানাতে পিরোজপুর ও শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি শরীয়তপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বিধান মজুমদার অনি। অনি, শরীয়তপুরের মানুষরা কি ধরনের দুর্ভোগে পড়ছেন, মানুষজন কি বলছে সে সম্পর্কে জানতে চাইছি। লাইভে আপনি যেমনটি বলছিলেন, মূলত পদ্মাপাড়ের মানুষের জন্য ভাঙনে এক মূর্তমান আতঙ্ক, আর সেই আতঙ্ক বেড়ে যায় আপনার বর্ষা মৌসুমে এলে। আমরা দেখেছি শরীয়তপুরের বিভিন্ন জায়গায় কিন্তু ভাঙন শুরু হয়েছে। তো এর মধ্যে যে পদ্মা সেতু এলাকা রয়েছে যাদের সেগুলো সেই জায়গায় কিন্তু ইতিমধ্যে ভাঙন শুরু হয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার পেছনে রয়েছে পদ্মা সেতু এলাকা। সেই পদ্মা সেতুর একদম ঠিক কাছাকাছি জায়গায় ইতিমধ্যে ভাঙন কিন্তু দেখা দিয়েছে। এতে করে এই অঞ্চলে বসবাসরত যে মানুষরা রয়েছেন তারা কিন্তু খুব উৎকণ্ঠায় তারা দিন পার করছে, কেননা ইতিমধ্যে তারা বেশ কয়েকবার ভাঙনের শিকার হয়েছে। তারা বসতবাড়ি সব হারিয়ে এখন পদ্মা সেতু প্রকল্প এলাকার কাছাকাছি জায়গায় অবস্থান নিয়েছে। তো সেক্ষেত্রে এই জায়গায় যেহেতু ভাঙন শুরু হয়েছে, সেক্ষেত্রে অতি দ্রুত যদি এই ভাঙনটি রোধ করা সম্ভব না হয়, তাদের এই অঞ্চলটি, বিস্তীর্ণ অঞ্চলটি একসময় নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আমরা কথা বলেছি এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে। তারা যেমনটি বলছিলেন, মূলত এই জায়গাটিতে 110 কোটি টাকা ব্যয়ে 2012 সালে একটি বাঁধ নির্মাণ করা হয়। তবে সেই নদী আস্তে আস্তে ভাঙতে ভাঙতে বাঁধের কাছে চলে আসে। এতে করে যে বাঁধের নিচের মাটি সরে যায় এবং বাঁধের বেশ জায়গা প্রায় 100 মিটার অংশ ধসে পড়ে গত বছর। তো সেই 100 মিটার ইতিমধ্যে মেরামত করা হচ্ছে। তবে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি নির্বাহী প্রকৌশলী তারেক রহমানের সাথে। তিনি যেমনটি আমাদেরকে বলছিলেন, মূলত এই জায়গাটিতে তারা সমীক্ষা চালিয়েছেন। সমীক্ষা শেষে তারা এটিতে উপনীত হয়েছে যে এই জায়গার যেহেতু মাটি সরে গিয়েছে, এতে এই 2 কিলোমিটার অংশ সহ পদ্মা পাড়ের যে বিস্তীর্ণ এলাকা রয়েছে এটি কিন্তু ঝুঁকিতে রয়েছে। সেক্ষেত্রে এখানে একটি যে শক্ত এবং মজবুত বেড়ির বেত খুবই দরকার। তো ইতিমধ্যে তারা এটি মন্ত্রণালয়ে পাঠিয়েছে এবং মন্ত্রণালয়ে কিন্তু অনুমোদন শেষ হলেই কিন্তু এটির কাজ পুনরায় শুরু করবে, এমনটি তারা বলছেন। তো এই ছিল শরীয়তপুর থেকে ভাঙনের খবর। আমরা চলে যাচ্ছি পিরোজপুরে, সেখানে রয়েছে আমাদের আরেক সহকর্মী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উনি আপনাকে ধন্যবাদ। পিরোজপুরে মূলত জেলা যে হসপিটালটি আছে এটা 100 শয্যা বিশিষ্ট। এটাকে 250 শয্যা উন্নতি করার লক্ষ্যে 2017 সালে একটি 250 শয্যা হসপিটালের কাজ শুরু হয়, যেটি 2020 সালে শেষ হওয়ার কথা থাকলেও বারে বারে এটির মেয়াদ বাড়ানোর হলেও দীর্ঘদিন এটাতে কাজ শেষ না হয়। সর্বশেষ 2025 সালে কাজটি শেষ হওয়ার পরেও শুধুমাত্র লিফটের জন্য এখন এখানের হসপিটালটি পড়ে আছে, যেখানে কোনো এখন এখানকার যে ভুক্তভোগী রোগী এবং স্বজনরা আছেন বা এই হসপিটালটি এখন ভবনটি মূলত কোনো কাজেই লাগছে না। তো এই ব্যাপারে পিরোজপুর গণপূর্ত দপ্তরের সাথে কথা হয়েছিল। তারা বলছেন যে লিফটের দাম বৃদ্ধি পাওয়াতে তারা এখন এই যে নতুন দাম শিডিউল না আসাতে তারা এটা করতে পারছেন না। ওইদিকে এখানকার যে সিভিল সার্জন অফিস তারা চাচ্ছেন যে শতভাগ কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা এটা নিতে অপারগতা প্রকাশ করেন। তো এখানে আমার সাথে এখানে এখন উপস্থিত আছেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। আমি তার কাছে জানতে চাবো যে এই হসপিটালের কাজটি সম্পূর্ণ না হওয়াতে এখানে ঠিক কি ধরনের ভোগান্তি হচ্ছে, একটু যদি বলতেন আমাদের। ধন্যবাদ। আরো বেডের এই হসপিটালটি 17 সালে শুরু হয়েছে। চারবার সময় বর্ধন করা হয়েছে। সর্বশেষ আমরা জানতে পেরেছি সেদিন ডিডিসি মিটিংয়ে যে 4টি লিফট হলে এটি করা সম্ভব। এই আপনি দেখেন পোস্টার উঠে গেছে, রং উঠে গেছে, জনগণের প্রচন্ড দুর্ভোগ হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন পিরোজপুর এবং বাগেরহাট উভয় জেলার মানুষ কিন্তু এই হসপিটালের সাথে সংযুক্ত। আমরা চাই অচিরেই, রাজনৈতিক প্রভাবের কারণে তারা 4বার সময় বর্ধন করেছেন, আজকে আর রাজনৈতিক প্রভাব নয়, জনগণের প্রভাব। জনগণের প্রভাবে অচিরে 4টে লিফট এখানে স্থাপন করে এবং এটি আরো রিপেয়ারিং করে ঠিকাদারের কাছ থেকে অর্থ এনে এটি চালু করা হোক জনগণের স্বার্থে। ধন্যবাদ আপনাকে। আসলে সে যেমনটি বলছিলেন যে এখানে মূলত শুধু পিরোজপুরের রোগীরা চিকিৎসা নিতে আসেন না, এখানে পার্শ্ববর্তী জেলা থেকেও আসেন। তো এই ছিল আমার কাছে পিরোজপুর থেকে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। লাইবা। মোস্তফা, ধন্যবাদ আপনাকে। দর্শক, জনদুর্ভোগের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।